Assalamu alaikum, everybody. This is Ishra Jahanmi with you guys. Thank you so much for joining me and welcome to my channel and welcome to the class. আজকে আমরা জানবো উইলিয়াম ব্লেকের দুইটা কবিতা সম্পর্কে। দুইটা কবিতার নামই হচ্ছে দ্য চিমনি সুইপার। আর এদের পরিচয় মানে চিমনি সুইপার নাম একই হলেও এরা হচ্ছে ইনোসেন্সের একটা কবিতা আর একটা হচ্ছে এক্সপিরিয়েন্সের। তো ইনোসেন্সের যে চিমনি সুইপারের যে কাহিনী, চিমনি সুইপার বলতে আসলে আমরা কি জানি? চিমনি সুইপার হচ্ছে ওই সকল লোক যারা চিমনি পরিষ্কার করে। বাইরের কান্ট্রিতে শীতকালীন সময়ে অনেক আহ, ওই যে চিমনিগুলো ইউজ করা হয় না, যেখান থেকে আগুন আহ, জ্বালায়, এজন্য আর কি ওইখানে ধোঁয়া জমে, ধোঁয়ার কারণে অনেক আবর্জনা মানে একদম অবস্থা খারাপ হয়ে যায় ওই যে পাইপটার। ওই পাইপটার নাম হচ্ছে চিমনি। এছাড়াও বিভিন্ন কলকারখানায় এই আগুনের মাধ্যমে যে কাজগুলো করা হয় সেখানের যে চিমনিগুলো রয়েছে সেগুলো পরিষ্কারের জন্য লোক থাকে। তো সেই কাজগুলো যারা করে তাদেরকে বলা হয় চিমনি সুইপার। তো দ্য চিমনি সুইপার এটা হচ্ছে সংস অফ ইনোসেন্সের একটি কবিতা এবং এক্সপিরিয়েন্সেও রয়েছে একই নামে। সংস অফ ইনোসেন্সে আমরা তো সবাই জানি যে অবুঝ মনের কথা প্রকাশ পায়। তো এখানে আমরা যদি এই কবিতা পড়ার আগে একটু স্টোরিটা জেনে নেই তাহলে আমাদের জন্য সুবিধা হবে। এর ভিতরে একটা শিশু রয়েছে যে হচ্ছে চিমনি পরিষ্কারের জন্য নিয়োজিত হয়। সে হচ্ছে আসলে অনাথ একটা বাচ্চা ছেলে যার নাম হচ্ছে টম। আহ, তারপরে টম ডেসি নামের আরেক শিশু বন্ধুকে সে সান্ত্বনা দেয় যে কাজ করলেও তাদের পবিত্রতা নষ্ট হবে না। অর্থাৎ সে আহ, চিমনি সুইপ করার পরেও, আচ্ছা আমি কি বুঝাইতে পারতেছি? একটু বলো তো আমাকে। হ্যাঁ আপু, ঠিক আছে। আচ্ছা দেখো, তো টমের মূলত কাহিনী, টম হচ্ছে একটা অনাথ বাচ্চা। ও কি করবে, ও শেষে চিমনি সুইপ করার কাজে লাগা যায়, মানে ওরা লাগানো হয় কাজে। তো সেখানে যায় ও কিভাবে নিজের আত্মিকভাবে ও কিভাবে অবুঝ মনের মাধ্যমে ও এটা মেনে নেয় এবং কিভাবে আশাবাদী হয় যে এটারও পরে একটা ভালো কিছু ও পাবে। ওকে একটা সময় ও এখান থেকে মুক্ত হবে। তো একটা স্বপ্ন দেখে আর কি, একটা পরীর স্বপ্ন দেখে যে একটা পরী এসে ওকে নিয়ে যাচ্ছে। তো পরের দিন ও সকালে উঠে, বুঝছো, মন খারাপ ছিল আগের দিন রাত্রে। তো রাত্রেবেলা ওই স্বপ্ন দেখার পরে সে মনে করে কি ওকে এক সময় এখান থেকে বের হয়ে যাবে, একদিন একসময় ওর জীবনটা সুন্দর হবে। এটা আশাবাদী হওয়ার পরে ও পরদিন সকাল থেকে কাজ করা শুরু করে দেয় আনন্দের সাথে, যে আমি তো এখান থেকে মুক্তি পাবোই। তো এটা হচ্ছে কি মানুষের একটা অবুঝ চেতনা না, চেতনা না, যে মানুষের অবুঝ যে একটা আকাঙ্ক্ষা বা ইচ্ছা, যে মানুষ আশা করে যে আমাদের খারাপ সময়টা শেষ হয়ে যাবে। এটা আসলে অনেক সময় হয় না, কিন্তু আমরা তো আশা করি। এটা একটা অবুঝ মনের অবস্থা। তো এখানে টপ যে স্বপ্ন দেখে যে দেবদূত এসে তাদের এই অন্ধকার কফিন মানে চিমনি থেকে মুক্ত করছেন এবং তারা নীল আকাশে খেলছে, শিশুটির বিশ্বাস যদি তারা তাদের দায়িত্ব পালন করে তবে ঈশ্বর তাদের পুরস্কার দেবেন। এটি শিশুদের শোষণকে মেনে নেওয়ার এক করুণ চিত্র, যেটা অবুঝ মনের পরিচয় দিয়েছে। এখন চলো আমরা কবিতাটা পড়ি, ঠিক না? এই যে দেখো, এটা হচ্ছে ইনোসেন্সের কবিতা। আমি আবারও বলছি। When my mother died, I was very young. যখন আমার মা মারা গিয়েছিল আমি খুবই ছোট ছিলাম। And my father sold me while yet my tongue. এবং আমার বাবা সে আমাকে বিক্রি করে দিয়েছিল যখন আমি ঠিকমতো কথাও বলতে পারতাম না। While yet my tongue, আমি ঠিকমতো কথাও বলতে পারতাম না। Could scarcely cry, weep, 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 weep. মানে আমি তখন কথা বলতে শিখিনি, শুধুমাত্র উইপ শব্দটিকে উচ্চারণ মানে করতাম ওই সময়। অন্য কোনো শব্দ সে শেখেনি, শুধুমাত্র উইপ উইপ শব্দটি তিনি মানে ওই বাচ্চাটি বলতে পারতো। এভাবেই সো ইয়োর চিমনিস আই সুইপ অ্যান্ড ইন সুট আই স্লিপ। তো আমি এভাবেই আপনার চিমনি পরিষ্কার করি এবং ধুলোকালির মধ্যে আমি ঘুমাই। বুঝতে পারছো ওদেরকে যে ঘুমানোর জায়গাটাও খুব বীভৎস অবস্থা, যেখানে মানে ধুলোবালি আসে বা আহ, ওই বাহিরের কান্ট্রিতে দেখা যায় যে অ্যাটিক টাইপের যে জায়গা থাকে না, ওখানে তো অনেক
মাকড়সার জাল থাকে, এছাড়া নোংরা আবর্জনা থাকে, তো এইসব এই টাইপের কোনো একটা জায়গায় ও ঘুমায় আর কি। তো সেই জন্য বলে যে ধুলোকালির ভিতরে ইনস্যুট, ইনস্যুট বলতে বুঝে ধুলোকালির একটা জায়গায় ও ঘুমায়। There's little Tom Dacre who cried when his head, that curled like a lamb's back, was shaved. So I said, এখানে দেখো, there's little Tom Dacre. টম ডেক্রে নামের একটি ছেলের কথা বলা হচ্ছে, who cried when his head, that curled like a lamb's back. ল্যাম্ব বা ভেড়ার মতো কোঁকড়ানো চুল ছিল তার। বুঝতে পারছো? ল্যাম্ব বা ঘোড়ার মতন তার কোঁকড়ানো চুল ছিল, যা নির্দোষিতার প্রতীক বোঝায়। ওয়াজ শেপড, এবং ওগুলো কি শেপ করে ফেলা মানে চুল কামিয়ে ফেলা হয়েছিল। এবং সো আই সেড, হাস টম। এক কথা এখানে বোঝানো হয়েছে, দেখো আমি আমারও বলছি। টম ডেক্রে নামের একটা ছেলে এর কথা বলা হয়েছে মূলত। ল্যাম্ব বা ভেড়ার মতো কোঁকড়ানো চুল ছিল তার, যা নির্দোষিতার প্রতীক। কাজ পাওয়ার জন্য সেই চুল কামিয়ে ফেলার সময় সে কেঁদেছিল। বুঝতে পারছো? সে মানে যখন আর কি কাজের জন্য তার চুলটা কামাই ফেলা হয়েছে তখন সে কেঁদেছিল। তখন হাস টম, এই যে সো আই সে, তাই আমি বলেছি, হাস টম, চুপ করো টম, নেভার মাইন্ড ইট ফর হোয়েন ইয়োর হেডস বেয়ার। এটা নিয়ে তুমি কিছু ভাইবো না, যখন তোমার মাথা শূন্য হবে, ইউ নো দ্যাট দ্য স্যুট ক্যান নট স্পয়েল ইয়োর হোয়াইট হেয়ার। তখন তুমি জানতে পারবে যে এই যে ধুলোকালি আছে এগুলো তোমার চুলগুলোকে, সাদা চুলগুলোকে নষ্ট নষ্ট করবে না। ও আচ্ছা, দেখো, টম ডেকরে হচ্ছে একটা বাচ্চা ছেলে, আর এই যে প্রথম যে কথাটা বলছে এটা হচ্ছে আরেকজন ব্যক্তি, মানে আরেকটা বাচ্চা। সে হচ্ছে এই কবিতার বক্তা, সেও একটা বাচ্চা ছেলে। তো ও যে সময় আর কি ওরা যখন বিক্রি করছে, সেই কাহিনীটা তো শুরুতে বলছে। আবার পরের কাহিনীতে বলছে যে একটা ছোট্ট ছেলের কথাও সে বলতেছিল, যে তারও চুল কামাই দেওয়া হয়েছে, এই ব্যাপারে। এরপর দেখো, তো যখন আর কি টম ডেকরে কান্নাকাটি করছে, তখন আর কি এই যে কবিতার যে বক্তা, সে বলছে, হাস টম, চুপ করো টম, নেভার মাইন্ড ইট, এটা নিয়ে তুমি কিছু মনে করে না, ফর হোয়েন ইউর হেডস বেয়ার, যখন তোমার মাথা শূন্য থাকবে মানে চুল থাকবে না, ইউ নো দ্যাট, তুমি জানবে যে, তুমি জানো যে দ্য স্যুট ক্যান নট স্পয়েল ইউর হোয়াইট হেয়ার, যে তোমার এই যে ধুলোকালি তোমার চুলগুলোকে কি নষ্ট করবে না। And so he was quiet, and that very night, as Tom was in sleeping, দেখো, এবং ওই দিন রাত্রে, মানে ও আচ্ছা দেখো, and so he was quiet, এবং সে কি চুপ করে গিয়েছিল, এবং ওই দিন রাত্রে, as Tom was sleeping, আহ অ্যাসলিপিং, ওই যে স্লিপের আরেকটা ওয়ার্ড আছে না, অ্যাসলিপ, এখানে ভুলে মনে হয় হাইফেন আসছে, বুঝছো? অ্যাসলিপিং, হি হ্যাড সাচ এ সাইট। তো ওই দিন রাত, কথা শুনে টম শান্ত হলো। সেই রাতে ঘুমের মধ্যে সে একটি চমৎকার স্বপ্ন দেখলো। দ্যাট থাউজেন্ডস অফ সুইপার্স, যে হাজারো যে সুইপার, চিমনি সুইপার ছিল, সে দেখলো শত শত চিমনি সুইপাররা, ডিক, জো, নেড অ্যান্ড জ্যাক, এই যে নামের, এদের নামগুলো আর কি উল্লেখ আছে, তারা, ওয়ার অল অফ দেম লকড আপ ইন কফিনস অফ ব্ল্যাক, তারা সবাই কি বন্দি ছিল কফিনের ভিতরে আটকা পড়ে গেছে, এরকম সে স্বপ্ন দেখলো। অ্যান্ড বাই কেম অ্যান এঞ্জেল, এবং এরপরে এক দেবদূত মানে পরী আসলো বা দেবদূত আসলো, হু হ্যাড এ ব্রাইট কি, যার কাছে ছিল একটা সুন্দর চাবি। অ্যান্ড হি ওপেন্ড দ্য কফিনস অ্যান্ড সেট দেম অল ফ্রি, এবং সে কি করলো, ওই কফিনসগুলো সবগুলো খুলে দিয়েছিল এবং তাদেরকে সকলকে মুক্ত করে দিয়েছিল। দেন ডাউন এ গ্রিন প্লেন লিপিং, লাফিং, দে রান। শিশুরা তখন কি করেছে, সবুজ মাঠে দৌড়াদৌড়ি করেছে, এই যে লিপিং, লাফিং, দে রান, মানে শিশুরা দৌড়াদৌড়ি করেছে, হাসছে, নদীতে স্নান করেছে, এই যে অ্যান্ড ওয়াশ ইন এ রিভার অ্যান্ড শাইন ইন দ্য সান, এবং রোদে তাদের গা উজ্জ্বল হয়ে উঠছে। আর এটি হচ্ছে স্বর্গীয় ভাবে যে মুক্তি পেলে যে চিত্রটা হতে পারে, সেই চিত্র এখানে ফুটে উঠেছে। এরপরে দেখো,
আমি একটু শুরু থেকে বলি। এই প্রথম 4 লাইনে বক্তা তার কথা বলছে যে সে যখন ছোট ছিল তার বাবা তাকে বিক্রি করে দিয়েছিল, যে সময় সে উইপ শব্দটাও বলতে পারতো না তেমন ভালো মতো। এরপরে সে বলছে একটা ছেলের কথা, টম ডেকরে, যে কান্না করতেছিল, যে তার চুল কামানো হচ্ছে এই জন্য। তো সে বলল কি যে চুপ করো টম, তুমি কান্না করো না, তোমার চুলগুলো যে মাথা যে শূন্য হয়ে গেছে এটা তো ভালো হয়েছে, তোমার এখন ধুলোকালি তোমার সাদা চুলে লাগবে না, এটা নিয়ে তোমার আর চিন্তা করা লাগবে না। তো এখন টম কি করলো, চুপ হয়ে গেল। এবং ওই দিন রাত্রেই টম যখন ঘুমাচ্ছিল সে স্বপ্নে দেখলো যে শত শত সুইপার, চিমনি সুইপাররা, বাচ্চারা আর কি, তারা কি করলো, মানে তাদের নামও বলছে কয়েকজনের, যে ডিক, জো, নেড অ্যান্ড জ্যাক, এরা হচ্ছে কি একটা কফিনের মধ্যে, কালো রঙের একটা কফিনের ভিতরে তাদেরকে আটকিয়ে রাখা হয়েছে। তো এটা কি একটা ভীতিকর অবস্থা। এবং সেই ভীতিকর অবস্থা থেকে পরিত্রাণেরও আবার স্বপ্ন দেশে দেখেছে, যে ওই সময় একটা পরী এসেছে, তাদেরকে একটা উজ্জ্বল চাবির মাধ্যমে কফিনগুলো খুলে দিয়েছে এবং তাদেরকে মুক্ত করে দিয়েছে। আর তারা সুন্দর সবুজ মাঠের ভিতরে দৌড়াদৌড়ি করছে, হাসছে, নদীতে স্নান করতেছে, সূর্যের আলোতে দৌড়াদৌড়ি করছে। মানে এরকম একটা স্বর্গীয় একটা চিত্র ফুটিয়ে তুলেছে কবি এখানে। বুঝতে পারছো? এই হচ্ছে 4টা স্ট্যান্জার কথা বলছি এই পর্যন্ত। এরপর পরের স্ট্যান্জায় দেখো, দেন naked and white all their then naked and white all their bags left behind, they rise upon clouds and sport in the wind. তারা তাদের কাজের যে সরঞ্জাম ছিল, ওই যে ব্যাগের ভিতরে কি ছিল, চিমনি সুইপ করার জন্য মানে পরিষ্কার করার জন্য যে জিনিসপত্র, ওইগুলো ব্যাগে ছিল। আরেকটা কথা বলি, ওই যে চিমনিগুলা, ওই চিমনিগুলা হচ্ছে এতটাই চিকন যে ওখানে বাচ্চারা ছাড়া অন্য কেউ ঢুকতে পারবে না। এই জন্য ওই সময় বাচ্চাদেরকেই কাজে লাগানো হইতো। তো যারা অনাথ বাচ্চা ছিল বা যারা ওখানে বাধ্য হইতো কাজ করতে, তারা কি ওইখানে কাজ করতো। তো ওই বাচ্চাগুলোর অবস্থা মানে এতটাই করুণ ছিল যে একে তো তারা ওই কষ্টে সাধ্য কাজ করতো, তাদের জায়গা ভালো ছিল না, মানে এক কথায় তারা নিজেদের শৈশবটাকে আর আহ, মানে কি বলে, নিজেদের শৈশবটাকে আর উপভোগ করতে পারছিল না। ঠিক আছে? তো সেই জন্য আহ সেই যে ব্যাগের ভিতরে যে সরঞ্জাম, আচ্ছা আমি কোনখানে ছিলাম, এটা হচ্ছে আমি চিমনির কথা বললাম এইমাত্র। এখন আমি বলতেছি এই যে ব্যাগের কথা, যে এই যে ব্যাগটা, যে ব্যাগে করে সরঞ্জামগুলো তারা নিয়ে যেত চিমনি সুইপ করার জন্য, সেই ব্যাগগুলা কি তাদের পিছনে ফেলে তারা এসেছে, ফেলে দিয়ে সে মেঘের উপর উঠে, মেঘের উপর উঠে বাতাসে খেলছে। অর্থাৎ অ্যান্ড দ্য অ্যাঞ্জেল টোল্ড, মানে এই যে 2 লাইন, প্রথম 2 লাইনের অর্থ অর্থ হচ্ছে যে তারা তাদের শোষণের যে বোঝা সেটা থেকে থেকে তারা মুক্তি পেয়েছে। অ্যান্ড দ্য অ্যাঞ্জেল টোল টম, এবং ওই পরীটি টমকে কি বললো জানো, ইফ হি উড বি এ গুড বয়, যদি সে একজন ভালো ছেলে হয়, হি উড হ্যাভ গড ফর হিজ ফাদার, সে সৃষ্টিকর্তাকে তার বাবা হিসেবে পাবে, মানে এক কথায় অভিভাবক হিসেবে পাবে। অ্যান্ড নেভার ওয়ান্ট জয়, এবং সে জীবনে কখনো আনন্দের অভাব বোধ করবে না। নেভার ওয়ান্ট জয় এর অর্থ হচ্ছে যে এই যে মানে আনন্দের যে অভাব সে বোধ করবে না, এটা আসলে বুঝাইছে। অর্থটা বুঝো কিন্তু একটু, কারণ এখান থেকে আপাত দৃষ্টিতে দেখলে মনে হয় যেন সে জয় চায় না, কিন্তু এটা কিন্তু তা বোঝায় নাই। সে এখানে বলছে যে সে কি পাবে, এক তো সৃষ্টিকর্তাকে সে অভিভাবক হিসেবে পাবে, এবং সে জীবনে কখনো আনন্দের অভাব বোধ করবে না। এর পরের স্ট্যান্জায়, অ্যান্ড সো টম অ্যাওয়েক, এরপরে কি হলো, টমের ঘুম ভেঙে গেল, মানে সে জেগে গেল। অ্যান্ড উই রোজ ইন দ্য ডার্ক, এবং আমরা খুব সকাল সকাল অন্ধকারের ভিতরে আমরা ঘুম থেকে উঠে গেলাম। কারণ কি, তাদের সকাল হওয়ার আগে ওইগুলো পরিষ্কার করতে হবে। একটা মাথায় চিন্তা থাকে না যে আমাদের এগুলো পরিষ্কার করতে হবে, কারণ পরের দিন সকাল আবার এটা কারখানা, আচ্ছা এটা যদি কারখানা হয়ে থাকে তাহলে কারখানার কাজ চলবে। কারখানায় মূলত আসলে চিমনিগুলো বেশি পরিষ্কার করা লাগতো ওই সময়। এটা আসলে উইলিয়াম ব্লেক যে সময়ে ছিল সেই সময়ের কথা হইতেছে। তো ওই সময় যে শিল্প কলকারখানাগুলো ছিল সেখানে যে চিমনিগুলো আম, পরিষ্কার করা লাগতো, তো সেগুলোর কথা বলা হচ্ছে। তো তাদেরকে সকাল সকাল উঠে পড়া লাগতো এবং কাজ করতে যেতে হইতো। অ্যান্ড গট উইথ আওয়ার ব্যাগস অ্যান্ড আওয়ার ব্রাশেস টু ওয়ার্ক, এবং আমরা কি সাথে নিয়েছি আমাদের ব্যাগ এবং ব্রাশ কাজের জন্য। Though the morning was cold, Tom was happy and warm.
যদিও সকালটা কি ঠান্ডা ছিল, তারপরেও কি টম ওয়াজ হ্যাপি অ্যান্ড ওয়ার্ম। টম তারপরেও আনন্দিত ছিল এবং উষ্ণ ছিল। সো ইফ অল ডু দেয়ার ডিউটি, দে নিড নট ফিয়ার হার্ম। সো ইফ অল ডু দেয়ার ডিউটি, দে নিড নট ফিয়ার হার্ম। দেখো, এখানে বলছে তারা বিশ্বাস করেছে যে তারা যদি তাদের কর্তব্য পালন করে, অর্থাৎ কঠোর পরিশ্রম করে, তবে ঈশ্বর তাদের কোনো ক্ষতি হতে দেবেন না। এটুকু বুঝতে পারছো? হ্যালো, তুমি কি এখনো আছো? জি। বোঝা গেছে? হুম। ওকে। এরপরে এখানে মোট 6টা স্ট্যানজা। প্রথম 4 স্ট্যানজার কথা হচ্ছে বক্তা, এবং সেই বক্তাই বাকি কাহিনীগুলো বলেছে। আর বাকি কাহিনীটা হচ্ছে টম ডেকরে সম্পর্কে, যে সে একটা ছোট্ট বাচ্চা, তারও চুল কামানো হয়েছিল, সেও কান্না করছে, তাকে আবার এই বক্তা বুঝিয়েছেন যে তুমি কান্না করো না। এবং কিভাবে বুঝিয়েছেন তুমি তো অলরেডি জানো এই লাইনের মাধ্যমে, যে তার চুল আসলে নষ্ট হবে না, চুল যেহেতু কামানো হয়েছে তাই। তারপর টম কান্নাকাটি বন্ধ করে ঘুমাই পড়লো, এবং পরদিন সকালে যখন মানে সকালে কি, রাত্রবেলায় সে স্বপ্ন দেখলো কি, যে অনেক চিমনি সুইপাররা, শত শত চিমনি সুইপাররা, তাদের ভিতরে এরাও ছিল, তারা কি একটা কালো কফিনের ভিতরে তাদেরকে আটকিয়ে রেখে রাখা হয়েছে। এবং তার পরবর্তীতে একটা এঞ্জেল এসে, মানে পরী এসে তাদেরকে একটা উজ্জ্বল চাবির দ্বারা মুক্ত করে দিয়েছে। এবং ওই তো কফিনগুলো খুলে তাদেরকে মুক্ত করে দিয়েছে। তারা তারপরে একটা সবুজ মাঠের উপরে দৌড়াদৌড়ি করেছে, সূর্যের আলোর নিচে দৌড়াদৌড়ি করেছে, এবং নদীতে স্নান করেছে। সবাই মিলে হাসাহাসি করতেছে, এরকম একটা স্বপ্ন সে দেখে। তারপরে সে দেখে যে তাদের যে সরঞ্জামের যে ব্যাগগুলো, মানে চিমনি সুইপ করার যে ব্যাগগুলো, সেইগুলো তাদের কাছ থেকে দূরে সরে গেছে, মানে তারা পিছনে ফেলে আসছে। তারা মানে আকাশে মেঘের উপরে উঠে গিয়েছে, এরকম একটা স্বপ্ন সে দেখেছে। এবং এঞ্জেল তাকে বলেছে কি, দেবদূত বা পরী বা এঞ্জেল যাই বলো, সে তাকে বলেছে কি, যে তুমি যদি একজন ভালো ছেলে হও, তাহলে সৃষ্টিকর্তাই হবে তোমার অভিভাবক, এবং তুমি কখনোই আনন্দের অভাব বোধ করবে না। এর পরবর্তীতে টম জেগে উঠেছিল, এবং সে অন্ধকারে সবাই মিলে একত্রে আবার ব্যাগ নিয়ে, ব্রাশ নিয়ে তারা কাজে চলে গিয়েছিল। যদিও ওই সময় সকালটা ঠান্ডা ছিল, কিন্তু তারপরও টম কি হ্যাপি ছিল তার ওই স্বপ্নের কারণে। সে তো একটা বাচ্চা, বোঝোই তো, সে স্বপ্ন দেখেছে, সে ওটা বিশ্বাসও করেছে, এবং তার মনে একটা আশাও জেগেছে যে তার ভালো দিন আসতে চলেছে। আর সো ইফ অল ডু দেয়ার ডিউটি, দে নিড নট ফিয়ার হার্ম। এবং তারা তার এই যে বিশ্বাস ওটা তার করেছিল। কি বুঝাইছে? এন্ড হ্যাঁ, নেভার ওয়ান্টস জয়, এটা বুঝি তারা নাই। কি বুঝাইছে? এন্ড নেভার ওয়ান্টস জয়, হি দেখো, ডিড হ্যাভ এখানে পুরো লভড লাইনটা হিজ ফাদার। একত্রে। হুম, বুঝছি, আমি বলছিলাম এর আগেও। শোনো, আমি আবারও বলতেছি, ঠিক আছে? জিজ্ঞাসা করছো, ভালো হয়েছে, কারণ এখান থেকে লাইনটার ওয়ার্ডটাই একটু অন্য রকমের লেখা। দেখো, ইফ হি উড বি এ গুড বয়, যদি সে একজন ভালো ছেলে হয়, হি উড হ্যাভ গড ফর হিজ ফাদার, সে সৃষ্টিকর্তাকে বাবা হিসেবে পাবে, অর্থাৎ অভিভাবক হিসেবে পাবে। অ্যান্ড নেভার ওয়ান্ট জয়, এই ওয়ান্ট বলতে হচ্ছে চাহিদা বা চাহিদা বুঝায়, যে তার কখনোই আনন্দের আর চাহিদা থাকবে না, কারণ গড তাকে দিয়ে দেবে মানে উপভোগ করার, আনন্দ উপভোগ তাকে করতে এমনিতেই গড দিয়ে দেবে। বুঝছো? মনে করো আমরা কোনো কিছু চাই কি হ্যাঁ, অভাবের ঠিক আছে। কারণে চাই না। বুঝছো? যদি সে ভালো ছেলে জি। হয়, তাহলে তার আর কখনো আনন্দ চাইতে হবে না। এরকম, মানে অর্থটা এরকম। জি। বুঝছো? এটুকু কি তুমি বুঝতে জি, পারছো? বুঝছি। আচ্ছা, এরপর শেষের লাইনটা তুমি দেখো। সো ইফ অল ডু দেয়ার ডিউটি, দে নিড নট ফিয়ার হার্ম। তো এখান থেকে টম বিশ্বাস করেছে কি, যে তারা যদি সবাই তাদের দায়িত্ব পালন করে, গুড বয় হওয়া মানে কি, ভালো ছেলে হওয়া মানে কি, নিজেদের দায়িত্ব পালন করা। তো সে বিশ্বাস করেছে কি, তারা যদি নিজেদের দায়িত্ব ভালোভাবে পালন করে, তাহলে তাদের কোনো ক্ষতির ভয় তাদের ভিতরে থাকা উচিত নয়, মানে তাদের ভিতরে আর কোনো ভয় নাই, কারণ টম কি স্বপ্ন দেখেছে যে ভালো সময় আসতেছে, এবং সৃষ্টিকর্তাই তার দায়িত্ব নিয়েছে, এরকম সে একটা বিশ্বাস করে। আর সে এই জন্য ভালো ছেলে হওয়ার জন্য নিজের দায়িত্ব পালন করার চেষ্টা করতেছিল, মানে চেষ্টা করেছে বা চেষ্টা করতেছিল, যেটাই বলো।
মানে কাজে গিয়ে সে তার দায়িত্ব পালন করা শুরু করেছে। এটুকু বুঝছো? হ্যালো? জি আপু। ওকে। এরপরে দেখো, এই কবিতাটি শিশুদের নিষ্পাপ যে বিশ্বাসকে দেখায়। এটা মানে নিষ্পাপ বিশ্বাসকে দেখানো হয়েছে এই কবিতায়। তারা কতটা করুণ পরিবেশে কাজ করছে তা তারা বুঝতে পারছে না। তারা মনে করছে কাজ করলে ঈশ্বর তাদের রক্ষা করবেন। ব্লেক আসলে দেখিয়েছেন কিভাবে ধর্মকে ব্যবহার করে শোষিত শিশুদের শান্ত রাখা হতো। বুঝতে পারছো? এরপরে এক্সপিরিয়েন্সের যদি কবিতাটা বলি, এটা সম্পর্কে আমি আগে একটু কাহিনী বলে নেই, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। কবিতা কোথায়? এই যে, চিমনি সুইপার, এ লিটল ব্ল্যাক থিং অ্যামং দ্য স্নো, এটা হচ্ছে প্রথম লাইন। প্রথম লাইনটা আবার সাথে দেওয়া, কিন্তু কবিতার নামটাই হচ্ছে দ্য চিমনি সুইপার। বুঝতে পেরেছো? দেখো, বাই উইলিয়াম ব্লেক, উইলিয়াম ব্লেকের দ্বারা লেখা, আমি আবারও বললাম। এখন দেখো, এই যে এক্সপিরিয়েন্সের চিমনি সুইপারের কাহিনী হচ্ছে, এই কবিতাটি শুরু হয় তুষারের মধ্যে এক কালো ছোট জিনিস দেখার মাধ্যমে। সে হচ্ছে কি একজন চিমনি সুইপার বাচ্চা, একটা শিশু। যখন তার বাবা মায়ের কথা জিজ্ঞেস করা হয়, সে বলে তারা তাকে ফেলে ফেলে রেখে চার্চে প্রার্থনা করতে গেছে। মানে কতটা করুণ, চিন্তা করো যে একটা বাচ্চা শিশু, তাকে তার বাবা মা রেখে, মানে তাকে কাজে দিয়ে তারা গিয়েছে কি চার্চে, চার্চে প্রার্থনা করতে গিয়েছে সৃষ্টিকর্তাকে খুশি করতে। অথচ তারা কিন্তু তার নিজের সন্তানকে ভালোভাবে প্রোভাইড করতে পারছে না। এটা যে তাদের যে দায়িত্বহীনতা, এটা তারা বুঝতেও পারতেছে না। তারা মনে করতেছে চার্চে গেলেই তারা স্বর্গ পেয়ে যাবে, এরকম একটা তাদের ভিতরে ভাব। তারপর ব্লেক এখানে সমাজ, চার্চ এবং রাষ্ট্রের দ্বিমুখী আচরণের তীব্র সমালোচনা করেছেন। ধনী ও ধার্মিক মানুষেরা নিজেদের ধর্মীয় কাজে ব্যস্ত থাকে, কিন্তু তাদের এই পবিত্রতার আড়ালে লুকিয়ে থাকে গরিব শিশুদের উপর চালানো অমানবিক শোষণ। শিশুটির মতে, এই যে কবিতার ভিতরে যে শিশু, তার মতে এই সমাজ তাদের কষ্টকে পুঁজি করে নিজেদের জন্য স্বর্গ তৈরি করে নিয়েছে। এখন দেখো, প্রথম যে চিমনি সুইপার পড়লা ইনোসেন্সে, সেই চিমনি সুইপারের বাচ্চাটি বুঝলোও না যে ও কোন অবস্থায় আছে, ওর অবস্থাটা কোথায়। ও কিন্তু বুঝেও নাই, অবুঝভাবে ও বিশ্বাস করেছে ওর জীবন সুন্দর হবে। যখন ও স্বপ্নে পরীকে দেখেছে, তো ও বিশ্বাস করেছে কি ও যদি কাজ করে তাহলে ওর আর কষ্ট হবে না, ওর সৃষ্টিকর্তা ওকে খেয়াল রাখবে, ওর দিকে ওর কোনো ক্ষতি হতে দেবে না। আর এইখানের যে চিমনি সুইপার যে বাচ্চা শিশুটা, ও ছোট হইলেও ও বুঝতে শিখেছে যে আসলে বড়রা ওদেরকে ইউজ করতেছে। এটাও বুঝে গেছে অলরেডি। ওরা ও এটাও বুঝছে যে সমাজ এই বাচ্চাদের কষ্টকেই পুঁজি করে, মূলত তারা নিজেদের জন্য স্বর্গ তৈরি করে রাখছে। এটা ও বুঝতে পেরেছে। তাহলে কি এটা কি এক্সপিরিয়েন্সের না? ও তো ছোট এখনো, ওর কি বোঝা উচিত ছিল এই এই ব্যাপারগুলো? বোঝা উচিত ছিল না। কারণ ওর মাথার ভিতরে থাকতো খেলাধুলা, কিভাবে পড়াশোনা করবে, কিভাবে হোমওয়ার্ক করবে, তারপরে প্রার্থনা কিভাবে করবে, এগুলো শেখা বা জানা। কিন্তু ও রিয়েলিটি, বাস্তব যে অবস্থা সমাজের, সেই অবস্থাটাও বুঝে গিয়েছে। তাহলে কি এটা অভিজ্ঞতা? তো এই জন্য এক্সপিরিয়েন্সের চিমনি সুইপারের যে বাচ্চাটা, সে এক্সপিরিয়েন্স টাইপের, মানে তার ভিতরে অভিজ্ঞ অভিজ্ঞ টাইপেরই, মানে মানসিক অবস্থা তার ভিতরে এসে গিয়েছে। এখন চলো আমরা কবিতাটা দেখি। আসলে আমার আজকে একটু মাথা ব্যথা করতেছে, বুঝছো, এই জন্য আমার কথা গুছিয়ে আনতে একটু প্রবলেম হইতেছে। তারপর দেখো, আমি চেষ্টা করতেছি, আশা করি বুঝবা। আর যদি না বুঝো তাহলে আমাকে বলবা অবশ্যই। এখন দেখো, এ লিটল ব্ল্যাক থিং অ্যামং দ্য স্নো। লিটারালি জানো না, আমি এই কবিতাগুলো পড়ার সময় কান্না করছি। মানে তোমরা যদি একবার পড়ো তাহলে দেখবা কান্নাই সাজায়। যেমন টম ডিক্রে তো একটা অনাথ বাচ্চা, তারপর ওই যে বক্তা, সেও একটা অনাথ বাচ্চা, তাদেরকে নিয়ে কাজ করাইতেছে। তারপরে এইখানের যে বাচ্চা ছেলেটা, ওর বাবা মা থাকা সত্ত্বেও ওর এত কষ্ট, মানে তারপরে ওর চিমনি সুইপ করতে যাইতে হইতেছে। মানে এগুলো খুব হার্ট টাচিং স্টোরি। এখন দেখো, এ লিটল ব্ল্যাক থিং অ্যামং দ্য স্নো, বরফের মাঝে একটা ছোট্ট কালো জিনিস। বুঝছো, ওই সময় কিন্তু শীতকাল, মানে বরফ পড়তেছে এরকম সময়। ক্রাইং উইপ উইপ ইন নোটস অফ ও, সে কি জোরে জোরে বলতেছে উইপ উইপ,
সে সুইপ শব্দটিকে কান্নার সুরের মতো করে উচ্চারণ করতেছে। বুঝছো, সুইপ যে শব্দটা বলবে এটাও ভালো মতো বলতে পারতেছে না এরকম। তারপরে শিশুটিকে, এই যে দুই লাইন, এই দুই লাইনে শিশুটিকে এখানে মানুষ না বলে কালো কিছু বলা হয়েছে, ব্ল্যাক থিং, যা বোঝায় চিমনি পরিষ্কার কাজে সে তার মানবিক পরিচয় হারিয়ে ফেলেছে। সে যে একজন মানুষ, একটা যে বাচ্চা ছেলে, তার যে অবস্থা, তার যে রূপ, সেটাই ধ্বংস হয়ে গেছে, সেটাই নষ্ট হয়ে গেছে, বা সেই পরিচয়টাই সে হারাই ফেলছে। হোয়ার দাই ফাদার অ্যান্ড মাদার সে, তোমার বাবা মা কোথায়? দাই অর্থ হচ্ছে তোমার, দাই হচ্ছে, দেখো উইলিয়াম ব্লেক কিন্তু রোমান্টিক যুগের লেখক। তো ওই সময় কি ছিল, পুরাতন ইংলিশ। তো এই পুরাতন ইংলিশে দাই ছিল যাইয়া, দাই অর্থ হচ্ছে তোমার। হোয়ার আর ইয়োর, মানে দাই ফাদার অ্যান্ড মাদার, যে তোমার বাবা মা কোথায়, সে বলো। দে আর বোথ গান আপ টু দ্য চার্চ টু প্রে, এরপর বাচ্চাটি কি বলল, তারা দুইজনেই উভয়ই কি চার্চে গিয়েছে প্রার্থনা করতে। মানে এখানে কবি জিজ্ঞাসা করেছেন তোমার মা বাবা কোথায়, শিশুটি উত্তর দিয়েছে তারা চার্চে প্রার্থনা করতে গিয়েছেন। অর্থাৎ এই দুই লাইনের মাধ্যমে সমাজ ধর্মের দোহাই দিয়ে চার্চে যাচ্ছে, তারাই এই শিশুটিকে আবার কাজ করতেও বাধ্য করছে। মানে এটাই চরম, চরম মানের ভণ্ডামি একটা, বুঝছো, যে বাচ্চার দ্বারা কাজ করাও, নিজেরা আবার চার্চে যাও। কত বড় ভণ্ড, চিন্তা করতে পারো। তারপর দেখো, বিকজ আই ওয়াজ হ্যাপি আপন দ্য হিথ অ্যান্ড স্মাইল্ড অ্যামং দ্য উইন্টার স্নো, মানে বিকজ আই ওয়াজ হ্যাপি আপন দ্য হিথ, এটার মানে হচ্ছে সে আগে মানে মাঠে ঘাটে, হিট হচ্ছে মাঠ ঘাট, সেখানে কি একটা সময় সে হাসি খুশি অবস্থায় জীবনযাপন করতেছিল। অ্যান্ড স্মাইল্ড অ্যামং দ্য উইন্টার স্নো, এবং শীতকালের যে বরফের যে সময়টা, এই সময় কি সে কি আম, আনন্দের সাথে হাসি খুশি ছিল তখনও। দে ক্লোথড মি ইন দ্য ক্লোথস অফ ডেথ, এরপরে সে দুঃখের কথা বলতেছে যে আমার বাবা মা আমাকে কি মৃত্যুর যে পোশাক, সেই পোশাক পরিধান করিয়ে দিয়েছে। অ্যান্ড টট মি টু সিং দ্য নোটস অফ ও, এবং আমাকে শিখিয়ে দিয়েছে কিভাবে দুঃখের গান গাইতে হয়। বুঝতে পারছো? মানে এই এই দুই লাইন পড়ার পর আসলে কান্না এসে যায়, বুঝছো, মানে ইমোশনাল হয়ে যাওয়া লাগে। যে দে ক্লথড মি ইন দ্য ক্লোথস অফ ডেথ অ্যান্ড টট মি টু সিং দ্য নোটস অফ ও। এরপরে দেখো, অ্যান্ড বিকজ আই এম হ্যাপি অ্যান্ড ডান্স অ্যান্ড সিং, এখন দেখো তারা যে ওই আহ করতে যায়, ওই যে পরিষ্কারের যে কাজ করতে যায়, তখনও কি তারা কিন্তু নেচে গিয়ে গান গেয়েতেই কাজ করে। যারা পরিশ্রম করে দেখবা, অনেক কঠোর পরিশ্রম করে, তারা কিন্তু নেচে গিয়ে কাজ করে। তো সেটা বলতেছে যে অ্যান্ড বিকজ আই অ্যাম হ্যাপি অ্যান্ড ডান্স অ্যান্ড সিং, এবং যেহেতু আমি আনন্দিত এবং নাচি এবং গাই, মানে খুশি প্রকাশ করি, দে থিঙ্ক দে হ্যাভ ডান মি নো ইনজুরি, তারা মনে করে কি আমার, তারা আমার কোনো ক্ষতিই করেনি। অ্যান্ড আর গন টু প্রেজ গড, এবং তারা গিয়েছে কোথায়, সৃষ্টিকর্তাকে প্রশংসা করতে। অ্যান্ড হিজ প্রিস্ট অ্যান্ড কিং, এবং তার যে প্রিস্ট রয়েছে এবং রাজা রয়েছে তাদেরকে, হু মেক আপ এ হেভেন অফ আওয়ার মিজারি। এখানে এই যে দুই লাইন, অ্যান্ড আর গন টু প্রেজ গড অ্যান্ড হিজ প্রিস্ট অ্যান্ড কিং হু মেক আপ এ হেভেন অফ আওয়ার মিজারি, এই যে শিশুটি সে অল্প বয়সী বলে মাঝে মাঝে আনন্দ করে নাচ বা গান গায়। আচ্ছা এখানে না, সরি, আমি এইখানে কি বুঝাইছি, তারা আমি একটু প্রসেস করে নেই। কবি এখানে বলছেন ওই সমাজ ও রাষ্ট্রের শাসকরা, এই যে সমাজ বা রাষ্ট্রের শাসক, এই যে কিং, কিং রাজা, আর প্রিস্ট এবং গড, গড তো সৃষ্টিকর্তা, আর প্রিস্ট তো চেনই। তো এবং যে ধর্মীয় নেতারা, এক কথায় সৃষ্টিকর্তার প্রশংসা করতে চার্চে গিয়েছে, অথচ তারা যে শিশুদের এই দুরবস্থাকে পুঁজি করে, যে বাচ্চাদের পুঁজি করে নিজেদের জন্য স্বর্গ বা আরামের জীবন তৈরি করছে, এটা এতে এতে তাদের ভ্রুক্ষেপ নেই। বুঝতে পারছো? এতে তাদের কোনো কিছু মানে তাদের মাথায় আসেই না যে আমরা কি করতেছি বা কিছু, তাদের মনের ভিতরে কোনো কোশ্চেনই আসে না। এইটুকুই হচ্ছে আর কি কবিতা। এটার ছোট একটু তিনটা স্ট্যাঞ্জা আছে। প্রথম স্ট্যাঞ্জায় বাচ্চাটির কথা বলা হচ্ছে যে লিটল ব্ল্যাক থিং অ্যামং দ্য স্নো, এটা হচ্ছে কবি একটা বাচ্চাকে দেখেছেন বরফের মাঝে সে দাঁড়ানো,
এবং সে উইপ উইপ করে শব্দটি দুঃখের সাথে বলতেছে এরকম। এরপরে কবি তাকে জিজ্ঞাসা করছে, তোমার বাবা মা কোথায় বলো। সে বলছে, আমার বাবা মা তারা চার্চে গিয়েছে প্রার্থনা করতে। তারপর বলতেছে, আমি যেহেতু আগে অনেক হাসতাম, বরফের মাঝে খেলাধুলা করতাম বা মাঠে ঘাটে খুশি ছিলাম, আনন্দ করতাম, তো এইটা দেখা তারা তারা আমাকে কি করছে, মৃত্যুর যে পোশাক সেটা পরিধান করে দিয়েছে, অর্থাৎ কাজে পাঠিয়ে দিছে, বুঝছো, চিমনি সুইপের কাজে। অ্যান্ড টট মি দ্য টু সিং দ্য নোটস অফ ও, এবং আমাকে কি দুঃখের গান গাওয়া শিখাই দিছে, উইপ উইপ করা। অ্যান্ড বিকজ আই এম হ্যাপি অ্যান্ড এটা অত ডান্স বড় অ্যান্ড সিং। হ্যাঁ, হ্যালো, বুঝিনি। হ্যালো। ওই আরেকজন আছে তো, ও হয়তো কিছু বলছে। আচ্ছা, তুমি কিছু বলতে চাও? বোঝো নাই এরকম কিছু আছে? না আপু, সরি, মানে বাইরের কথা শোনা যাইতেছিল তো তাই হয়তো মানে এরকম মনে হয়েছে। ও আচ্ছা, তোমাকে ওয়েলকাম, তোমাকে তো খেয়ালই করি নাই প্রথম। না আসলে আমি মাঝখানেও ক্লাস করতে চাইছিলাম কিন্তু আমার ফোনে সমস্যা হয়েছিল তাই আর আমি করতে পারি নাই। আবার ও মাঝখানে আচ্ছা। আমাদের, আপনি তো আমাদেরই কলেজে, আপনি তো জানেন, হ্যাঁ মানে হ্যাঁ। আবার ওই যে ফার্স্ট ইন কোর্স হওয়ার কিছুদিনের মাঝেই আবার সেকেন্ড ইন কোর্স হয়ে গেছে, এই কারণে আমি আর ক্লাস কন্টিনিউ করতে পারিনি ইচ্ছা হুম থাকা হুম। সত্ত্বেও। এখন অবশ্যই করতে পারবো। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা শোনো, তারপর বাকি কথা শোনো। এখন মাইক অফ করো। আমি তোমার কথা বুঝতে পেরেছি, কিন্তু আমাদের আবার সময় একটু লিমিটেড, বুঝছো, এই জন্য। অ্যান্ড বিকজ আই এম হ্যাপি অ্যান্ড ড্যান্স অ্যান্ড সিং, তো কাজ করার সময় বাচ্চারা কি ও কি করে, নাচে গায়, উইপ উইপ করে, তো এগুলো দেখে তারা, তার বাবা মা কি মনে করে, যে তারা আসলে তার কোনো ক্ষতিই করে নাই। এরপর এই দুই লাইন কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ। এই দুই লাইন, অ্যান্ড আর গন টু প্রেজ গড অ্যান্ড হিজ প্রিস্ট অ্যান্ড কিং হু মেক আপ এ হেভেন অফ আওয়ার মিজারি। এই দুই লাইন কেন ইম্পর্টেন্ট জানো? এখানে বলছেন যে ওই যে সমাজ এবং রাষ্ট্রের শাসকরা এবং ধর্মীয় নেতারা সৃষ্টিকর্তার প্রশংসা করতে চার্চে গিয়েছে, অথচ তারা যে শিশুদের এই দুরবস্থাকে পুঁজি করে নিজেদের জন্য স্বর্গ বা আরামের জীবন তৈরি করছে, এটা তারা চিন্তা করতেছে না। মানে এটা আক্ষরিক আপেক্ষিক অর্থ হচ্ছে, বা কি বলে, আহ কি যেন বলে শব্দটা, ভুলে গেছি। যাই হোক, মানে এটার মূল অর্থটা আর কি এভাবে কবি বোঝাতে চেয়েছেন, যে অ্যান্ড আর গন টু প্রেজ গড, তারা কোথায় গিয়েছেন, তার বাবা মার কথা বলতেছে, যে তারা গিয়েছেন সৃষ্টিকর্তাকে প্রশংসা করতে, অ্যান্ড হিজ প্রিস্ট, এবং ধর্মীয় যে যাজক রয়েছে তাদের প্রশংসা করতে, এবং রাজার প্রশংসা করতে, হু মেক আপ এ হেভেন, যারা আসলে আমাদের দুঃখের মাধ্যমেই স্বর্গ বানিয়ে রেখেছে, তো তাদের প্রশংসা করতে আমার বাবা মা গিয়েছেন। এই কথাটা আবার এখানে বলেছেন। এখন ইনোসেন্স আর এক্সপিরিয়েন্সের দুইটার ভিতরে যদি আমরা বলি, দুইটা সম্পর্কে, প্রথম কবিতায় শিশুটি ঈশ্বরের উপর ভরসা করে কষ্ট ভুলতে চেয়েছিল, কিন্তু এই দ্বিতীয় কবিতায় শিশুটি অনেক বেশি সচেতন। সে বুঝতে পারছে যে তার কষ্ট বা শোষণের পেছনে বড়দের এবং চার্চের হাত রয়েছে। এটুকু বুঝতে পারছো? মানে প্রথম কবিতায় শিশুটি কি ঈশ্বরের উপর ভরসা করেছে, মানে সৃষ্টিকর্তার উপর ভরসা করেছে এবং কষ্ট ভুলতে চেয়েছিল। আর দ্বিতীয় কবিতায় শিশুটি এতটাই অভিজ্ঞতা অর্জন করছে, মানে ও আর ছোট নাই, ও এখন বড় হয়ে গেছে, মানে ওর মধ্যে বড়দের মতো চিন্তা ভাবনা এসে গেছে। ও বুঝতে পারছে যে তার যে কষ্ট বা তার উপর যে শোষণ, এটার মাধ্যমে আসলে বড়রা এবং চার্চের যে লোকেরা, এরা আসলে নিজেদের জন্য স্বর্গ বানায়, অথচ ওরা কষ্ট করে। আর উম, তাদের এই কষ্টের জন্য আসলে মূলত চার্চ এবং তার বাবা মাই দায়ী, এই বড়রাই দায়ী। এটা সে বুঝতে পেরেছে। আর মূল কথা যদি বলি, ব্লেক এখানে দেখিয়েছেন, যখন কোনো সমাজ বা প্রতিষ্ঠান ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করে শিশুদের শ্রম শোষণ করে এবং নিজেদের আখের গোছায়, তখন সেটি কতটা অমানবিক হয়ে ওঠে সেই বিষয়টাই ব্লেক এখানে ফুটিয়ে তুলেছেন। এটুকু বুঝতে পারছো? তোমরা হ্যাঁ, কি বুঝতে পেরেছো? হ্যালো, বুঝতে পারলে একটু বলো। হ্যাঁ, বোঝা হ্যাঁ, গিয়েছে। বুঝছি।
আচ্ছা ঠিক আছে, তোমাদের কি কোনো কোশ্চেন আছে? হুম। কোয়েশ্চেন বলতে আপনি মানে এই সায়েন্স অফ ইনোসেন্স এন্ড এক্সপিরিয়েন্স যে ফেমাস পেপার, এটা থেকে মানে কোন কোয়েশ্চেনটা মানে ইম্পর্টেন্ট মানে আসে? ও আচ্ছা, সংস অফ ইনোসেন্স অ্যান্ড অফ এক্সপিরিয়েন্স, দেখো এইখানে সংস অফ ইনোসেন্সে তোমাদের মেবি ছয়টা কবিতা, ছয়টা না পাঁচটা, যে কয়টাই হোক, ইনোসেন্স বনাম এক্সপিরিয়েন্স, মানে ইনোসেন্স ভার্সেস এক্সপিরিয়েন্স, এই টাইপের কোশ্চেন আসে। এক কথায় বুঝাইতে হবে যে সংস অফ ইনোসেন্স অ্যান্ড এক্সপিরিয়েন্সের মাধ্যমে কিভাবে মানুষের অবস্থা বা মানুষের যে মানবিক বিষয়গুলো ফুটিয়ে তুলছে কবি, এটা সব কবিতা দিয়ে উদাহরণ দিতে বলতে পারে। বুঝতে পারছো? সেইটা যদি দেয়, তাহলে দেখবা যে লেখা আর লেখা, মানে লেখাই মোটে শেষ হয় না। কারণ আমাদের এই টাইপের আসছিল একটা কোশ্চেন যে সব কবিতা দিয়ে আমাদের উদাহরণ দেয়া লাগছে। আর যদি তোমাদের এমনিতে কোনো টপিক ধরো, মনে করো চিমনি সুইপার দিয়ে দিল, ইনোসেন্স আর এক্সপিরিয়েন্স দুইটার ভিতরে কি বুঝাইতে চাইছেন কবি, বা কি ফুটিয়ে তুলতে চেয়েছেন, এই বিষয়টা যদি দেয় যে একটা কবিতার দুইটা সাইড, ওইটাও দুইটা সাইডই দিবে, কিন্তু একটা কবিতার দিতে পারে। যে চিমনি সুইপার অথবা হোলি থার্সডে অথবা ল্যাম্ব অ্যান্ড টাইগার, ল্যাম্বের বিপরীতে কি টাইগার রয়েছে, আবার ইন্ট্রোডাকশনের বিপরীতে আবার ইন্ট্রোডাকশন রয়েছে। তো এই টাইপের একটা কবিতা দিতে পারে। তবে সাধারণত উইলিয়াম ব্লেক থেকে কবিতা আসলে সব কবিতা দিয়ে একটা দেয়, অথবা লন্ডন যে কবিতাটা আছে না, ওইটা একদম আলাদা, ওইটার আর ইনোসেন্স পার্টে কোনো কবিতা নাই, ওইটা হচ্ছে এক্সপিরিয়েন্সেই। তো ওইটা আলাদা করে দিতে পারে। এটা হচ্ছে তুমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখবা যে কিভাবে কোশ্চেন করেছে। লাস্ট ইয়ারে যে এক্সাম মানে কোশ্চেনটা দিয়েছিল ওটা আর এবছর দিবে না, তো ওইটা তো বাদ। আবার তারপরে ওইটা সম্পর্কে একটু ধারণা রাখবে, আর হচ্ছে অন্যান্য যে কোশ্চেন রয়েছে ওগুলো সলভ করবে, তাহলে এমনিতেই তোমরা বুঝতে পারবে যে কোনটা লিখতে হবে। আর কবিতাগুলো এখানে ছোট ছোট, তাই তোমাদের সমস্যা হবে না মুখস্থ করতে বা লিখতে। বুঝতে পারছো? হ্যালো? হুম। আচ্ছা, মানে দিলে দেবে সব কবিতা নিয়ে এক কোশ্চেনের অ্যান্সার করতে বলবে, অথবা একটা কবিতা দিয়ে বলবে, এটা তাদের ইচ্ছা অনুযায়ী তারা করে। আচ্ছা ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই, ধন্যবাদ তোমাদেরকে। তোমরা নেক্সট ক্লাসে অবশ্যই উপস্থিত থাকবে, নেক্সট ক্লাসে আমরা সামনের দুইটা কবিতা নিয়ে আলোচনা করব।